মুন্সিগঞ্জের টঙ্গী বাড়ির দিঘির পাড়ে পদ্মা শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থী রামিন আরিদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ। এ নিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করা হলো। শুক্রবার রাতে নিখোঁজ রামিনের বাবা রেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রিয়াদ আহমেদ রাজু এবং তার ভাইরা ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জুয়েলের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঢাকা থেকে মুন্সিগঞ্জে স্বজনদের বাড়িতে বেড়াতে গিয়ে ট্রলারে নদীতে ঘুরতে যান তারা। ট্রলারে থাকা আরও কয়েকজনের সাথে গোসলে নামেন। এক পর্যায়ে রামিন নদীর স্রোতে ভেসে যেতে থাকলে তার বাবা ও খালু উদ্ধার করতে এগিয়ে যান, কিন্তু তারাও স্রোতে ভেসে যান। রাতে ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ ও ডুবুরি দল দুজনের লাশ উদ্ধার করে। সকালে রামিনের লাশ উদ্ধার করা হয়। সে মাইলস্টোন স্কুলের 10ম শ্রেণীর ছাত্র ছিল। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নববর্ষ মানেই শাশ্বত বাঙালিয়ানার মহামিলন। তাই তো নতুন বছরকে বরণ করে নিতে চারদিকে চলছে মহা আয়োজন। ইতোমধ্যে বর্ষবরণের সব প্রস্তুতি শেষ করেছে আয়োজকরা। এখন শুধু অপেক্ষা নতুন ভোরের। বাঙালির সর্বজনীন উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলেও জানানো হয় তাদের পক্ষ থেকে। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নতুন বছরের প্রথম সূর্যোদয়ের নরম ভোরে রমনার বটমূলে সুরে ও বাণীতে বরণ করে নেওয়া হবে বৈশাখকে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সমবেত কণ্ঠে কবিগুরুর গানে, কবিতায়, বাঁশির সুরে রাঙিয়ে তুলবে বাঙালি জাতি। ছায়ানটের এবারের বর্ষবরণের আয়োজনের চূড়ান্ত মহড়া চলছে আজকে। আসলে অন্ধকার দূর হয়ে যাবে, আলো আসবে এবং সেই তার মধ্যে দিয়ে আমরা নববর্ষকে বরণ করে নেব, মনুষ্যত্বের জয়গান গাইব, মানুষের জয়গান গাইব। ডিএমপি কমিশনার বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় নিরাপত্তা মহড়ায় অংশ নেয় সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট সহ ডিএমপির অন্যান্য ইউনিট। পরে ব্রিফিংয়ে পুলিশ কমিশনার জানান, বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, বর্ষবরণকে ঘিরে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় স্পেশাল ফোর্স প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান র্যাব মহাপরিচালক। প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। ড্রোন ভিউ দ্বারা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। বোম ডিসপোজাল ইউনিট স্ট্যান্ড বাই থাকবে, তারা ইতিমধ্যেই মহড়া করেছে। সকল কিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যদিও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট হামলার শঙ্কা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। আমাদের যে গোয়েন্দা টিম তারা সার্বক্ষণিকভাবে নজরদারি অব্যাহত রেখেছে। সারা দেশব্যাপী নববর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠান চলাকালীন সার্বিক নিরাপত্তার জন্য থাকবে র্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, পেট্রোল, ফুড পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল, গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে যে কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবুও আমরা আত্মতৃপ্তি ভুগছি না। জানানো হয়, সর্বসাধারণের জন্য রোববার বিকেল 5টা পর্যন্ত রমনার বটমূল উন্মুক্ত থাকবে, আর সন্ধ্যার মধ্যে শেষ করতে হবে সব ধরনের অনুষ্ঠান। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে পহেলা বৈশাখের অনুষ্ঠানে নিরাপত্তা নির্বিঘ্ন করতে বন্দরনগরী চট্টগ্রাম জুড়ে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।
দুপুরে পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান স্থল নগরীর ডিসি হিল ও সিআরবি শিরিষতলা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি আরও বলেন, ঈদ এবং পহেলা বৈশাখের অনুষ্ঠান কাছাকাছি সময়ে হওয়ায় পুলিশের বাড়তি প্রস্তুতি রয়েছে। কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য না থাকলেও পার্বত্য এলাকায় চলমান সহিংসতা ও সাইবার ওয়ার্ল্ডের গুজবকে পর্যালোচনা করে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার প্রস্তুতি রেখেই নগর জুড়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আমাদের 3 স্তরের নিরাপত্তা থাকবে। সংখ্যাটা আমরা টেকনিক্যাল কারণে বলতে যাচ্ছি না। আমি এটা বলতে চাই, আমাদের পর্যাপ্ত পোশাকের পুলিশ এবং সাদা পোশাকের পুলিশ এই নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। আমাদের অনুষ্ঠানাদি নিরাপদ একটি পরিবেশের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। নববর্ষ উৎসবের অবিচ্ছেদ্য অংশ হালখাতা। মোগল আমল থেকেই বাংলা সংস্কৃতিতে এ উৎসবের পরিচিতি, যা স্বল্প পরিসরে হলেও এখনও চর্চা করছেন দেশের নানা প্রান্তের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। নগরীর অনেক পাইকারি ব্যবসায়ীর পাশাপাশি পুরনো হিসাব মেটাতে ব্যস্ত শাঁখারী বাজার আর তাঁতি বাজারের স্বর্ণ ব্যবসায়ীরা। বাংলা নতুন বর্ষ আগমনীর এ উৎসব নিয়ে আরও জানাচ্ছেন নাজিবুর রহমান, ক্যামেরায় ছিলেন রনি রায়হান। আর একদিন পরেই পুরনো ক্যালেন্ডার পাল্টে আসছে বাংলা নতুন বছর 1431। হাতছানি দিয়ে ডাকছে নতুন শুরু। তার সাথে পাল্লা দিয়ে ব্যবসায়ীরা ব্যস্ত পুরনো হিসাব চুকিয়ে নতুন খাতা খুলতে। পুরনো ঢাকার রবি ঘোষ কয়েক দশকের স্বর্ণের কারবার তুলে দিয়েছেন ছেলের হাতে। কথা হয় তার দীর্ঘ সময়ের ব্যবসার উত্থান পতন নিয়ে। জানান, বাংলা বছর শেষে হালখাতা নিয়ে একসময় তাদের অনেক ব্যস্ততা ছিল, এখন আর সেই ব্যস্ততা নেই। আগে হালখাতাটা খুব জোরসে হালখাতাটা হতো, এখন কিন্তু আস্তে আস্তে জিনিসটা হালকা হয়ে যেতেছে। কেন? হালখাতার হিসাব অনেকে বুঝে না। আমাদের যে কাস্টমারগুলো, তাদেরকে ইনভাইট করব, এখন তারাই তো এখন ঢাকা শহরে নেই, এখন কার জন্য করব? বাকি দিলে প্রবলেম আরও বেশি হয়। সেই কাস্টমার আর ফিরে আসে না। তারপরে যতটুকু চেষ্টা করি সে বাকিগুলো নেওয়ার জন্য। তাঁতিবাজার এলাকায় সহস্রাধিক স্বর্ণের দোকান নতুন বছরের জন্য ধুয়ে মুছে পরিচ্ছন্ন করা হয়। পুরনো হিসাব কষে খোলা হয় নতুন খাতা। একসময় হালখাতার জন্য ক্রেতাদের রীতিমতো ছাপানো চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হতো। সবার সাথে পুরনো লেনদেন হয়, সেটা মিষ্টিমুখ করানো হয়, গিফট দেওয়া হয়। 2 বছর যাবত তো রোজার মধ্যে পড়ে যায়, এখনো তো ঈদের মধ্যে পড়ে গেছে, তার জন্য আর কি খুবই সীমিত আকারে। আর ওই দিন আমাদের হালখাতা পয়লা বৈশাখ আমাদের একটা পুজো হয়, তো সেই কারণের জন্য হলো আমাদের সেই কাজটা করতে হয় সেদিন। বাবুরা তো করিয়ে আসছে, এটা ওই সূত্র ধরে আমরা করতেছি। এটা হালখাতা খোলা হলেও এখন তা নিয়ে আর আগের মতো উদযাপন তেমন নেই। এর অন্যতম কারণ ক্রেতাদের প্রতি ব্যবসায়ীদের আস্থার সংকট। তবে পিতৃপুরুষের ঐতিহ্য ধরে রাখতে চান বেশিরভাগ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। দাবদাহে পড়ছে রাজধানী। ভ্যাপসা গরমে হাঁসফাঁস হয়ে উঠেছে সাধারণ মানুষ। ঢাকাসহ 6 বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এই পরিস্থিতি আগামী 3 দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। প্রচণ্ড গরম থেকে বাঁচতে একটু প্রশান্তির খোঁজে শিশু কিশোররা মেতে উঠেছে জলকেলিতে। ঈদের দীর্ঘ ছুটিতে ঢাকা এখন অনেকটাই ফাঁকা। যানজট আর কোলাহল থেকে মুক্তি পেলেও অতিরিক্ত গরমে নাভিশ্বাস উঠছে ঘুরতে বের হওয়া সাধারণ মানুষের। প্রচন্ড গরম, তো গরমের কারণে এখন ডাব না পাইয়া আইসক্রিম খাইতেছি। মেট্রো রেলে ঘুরলাম, খুব ভালো লাগলো। গরম তো অবশ্যই থাকবে, বাট তারপরেও কি করার, বাচ্চারা তো এটা বুঝে না, তো এই জন্য বাচ্চাদের ঘোরানোর জন্য একটু তো কষ্ট করতেই হয়। ওদের ভেতরে আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি জনগণের জানমাল রক্ষাতে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 3 দিন বৃষ্টির সম্ভাবনা নেই। ময়মনসিংহ সিলেট বিভাগ বাদে সারা দেশের উপরে মৃদু থেকে মাঝারি তাপ দেওয়া চলছে। এই তাপমাত্রা আরও 3 দিন মোটামুটি অব্যাহত থাকবে বিদায় আমরা সারা দেশের উপর মৃদু থেকে মাঝারি ধরনের একটি তাপ প্রবাহ অব্যাহত থাকবে বিদায় আমরা একটা হিট অ্যালার্ট জারি করেছি। পরবর্তী 3 দিন মোটামুটি দেশের উপর বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কম থাকবে।
এপ্রিল ও মে মাসে সাধারণত সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। উদ্বোধনের ১৩ মাস পেরিয়ে গেলেও পুরোপুরি চালু হয়নি রংপুর বিভাগের জন্য নির্মিত ১০০ শয্যার একমাত্র বিশেষায়িত শিশু হাসপাতাল। গত বছরের ফেব্রুয়ারিতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক হাসপাতালটি উদ্বোধন করেন, কিন্তু এখনও পুরোপুরি চালু না হওয়ায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ৮ জেলার শিশুরা। রংপুর থেকে আরও জানাচ্ছেন মইনুল হক, ছবি তুলেছেন আসাদুজ্জামান আরমান। ২০১৯ সালে ৩১.৫ কোটি টাকা ব্যয়ে রংপুর বিভাগের শিশুদের স্বাস্থ্য সেবার জন্য নগরীর সাবেক সদর হাসপাতাল চত্বরে ১.৭৮ একর জমির উপর বিশেষায়িত ১০০ শয্যার এই শিশু হাসপাতালটি নির্মাণ করা হয়। এবছর জানুয়ারি মাসে শিশু ওয়ার্ডের আউটডোরের একটি বর্ধিত অংশ এখানে চালু করা হয়। সপ্তাহে মাত্র ৪ জন জুনিয়র চিকিৎসক পালা করে রোগী দেখেন। তবে হাসপাতালের মূল কার্যক্রম বন্ধ থাকায় হতাশ হয়ে ফিরতে হয় রোগীদের। আমরা চাই যেন এই হসপিটালটা তাড়াতাড়ি চালু হোক, তাহলে আশেপাশে রংপুরের মানুষের আর কি সেবা পাবে। হসপিটাল হয়েছে কিন্তু পাশে এখানে কিছু শুধু বহির্বিভাগ করছে, কিন্তু এখানে রোগীর ভর্তি বা নার্সিং অন্য আদার্স কিছু নেই। আমরা কিন্তু জানতাম না যে আসলে এখানে ভর্তির কোনো ব্যবস্থা নেই। আমরাও তো সদর হাসপাতালের এই শিশুর নতুন যে হসপিটাল, আমরা মনে হচ্ছে যে এখানে ভর্তির ব্যবস্থা আছে, সেজন্য মূলত আমরা এই ব্যাগ গোছাই নিয়ে কিন্তু এখানে আসছি। প্রশাসনিক অনুমোদন, অর্থ বরাদ্দ ও জনবল নিয়োগের অভাবে বিশেষায়িত এ হাসপাতালটি চালু করা যাচ্ছে না বলে জানালেন এ কর্মকর্তা। প্রশাসনিক অনুমোদন আর অর্থ বরাদ্দ সহ জনবল পদায়ন, এই দুটো জিনিস হয়ে গেলে এখানে সমস্ত প্রস্তুতি আছে, আমরা চালু করে দিতে পারব। শিশু স্বাস্থ্যের সাথে সম্পর্কিত সকল ডিসিপ্লিনের বিশেষায়িত সেবা এখানে দেওয়ার কথা শিশুদের। হাসপাতালটি চালু হলে শিশুদের ক্যান্সার, কিডনি, হার্ট, নিউরো সহ জটিল রোগের চিকিৎসা সেবা নামমাত্র মূল্যে পাবেন রংপুর বিভাগের ৮ জেলার মানুষজন। মইনুল হক, এনটিভি নিউজ, রংপুর। ঈদের তৃতীয় দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। ঈদ এবং পহেলা বৈশাখ উদযাপন করতে পরিবার পরিজন নিয়ে এসেছেন অনেকে পৃথিবীর দীর্ঘতম এই সমুদ্র সৈকতে। সৈকতে লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড়। সাগরের নীল জলরাশিতে গা ভাসাচ্ছেন পর্যটকরা। প্রচণ্ড গরমেও উচ্ছ্বাসের কমতি নেই তাদের। এদিকে পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন এবং হয়রানি রোধে আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের সংশ্লিষ্টরা নিয়েছেন সার্বিক ব্যবস্থা। আমরা এসেছি গত পরশুদিন আর আজকেই চলে যাব। তো খুব এনজয় করেছি, গত 2 দিন খালি ছিল, মোটামুটি এখানে খুব মজা করেছি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাস জমি দখলকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে 1 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 20 জন। পুলিশ জানায়, গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া তিতাস নদী তীর সংলগ্ন খাস জমিতে দীর্ঘদিন ধরে ধান চাষ করে আসছিলেন নিহত কামাল উদ্দিনের মামাতো ভাই কাউসার মিয়া। সম্প্রতি ওই জমি দখলে নিতে উঠে পড়ে লাগে একই গ্রামের বাসিন্দা মামুন, রিপন, দুলাল সহ কয়েকজন। দুপুরে জমির দখল নিতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কামাল উদ্দিন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া সংঘর্ষে অন্ততপক্ষে 2 পক্ষের 20 জন আহত হয়। আমি তো তোরেই দেখছি, এত দেখার সময় আছে? আমরা 5 বন্ধু। কি হয়েছিল পিহু? মায়া হার্বাল কোকোনাট অয়েল নিবেদিত টেলিফিল্ম, ঝরা পাতায় দ্রষ্টব্য। আমার খুব ভয় করছে দোস্ত, আমাদের কি ফাঁসি হবে? সবকিছু এখন কিন্তু হতে পারে। রচনা পাভেল ইসলাম, পরিচালনা এহসান এলাহি বাপ্পি। দেখবেন তৃতীয় দিন বাংলাদেশ সময় দুপুর 2:30 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় রাত 4:30 এনটিভিতে। মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।